কিছুক্ষণ আগেই আমার এক ভ্রাতৃপ্রতিম সাংবাদিক একটা ছোট্ট নিউজ আমাকে পাঠালো যে এ পর্যন্ত বাংলাদেশে 54 জনের মৃত্যু হয়েছে। কিন্তু আমি দেখলাম যে মেইন স্ট্রিম মিডিয়ায় 2 জনের বেশি বলছে না। কিন্তু যা ঘটনা ঘটেছে তার ব্যাপকতা কিন্তু ভয়ঙ্কর। এখন যেহেতু আমাদের কাছে তথ্য বিদেশ থেকে এসে পৌঁছানো বা পরবর্তীতে সমস্ত সঠিক সংখ্যাটা পেতে একটু বেশি দেরি হবে, রাত হবে, আমরা হয়তো পরে সেটা জানাবো। কিন্তু ঘটনা যে খুব ভালো হয়নি, খুব খারাপ হয়েছে। জঘন্যভাবে সেনাবাহিনী গুলি চালিয়েছে। আজকে তো পরিষ্কার হলো যে সেদিনও 5 আগস্ট এবং তার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে তাই সেনা পুলিশ এরাই গুলি চালিয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে মৃতদেহ দেখলে যে ক্ষোভ হয়, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়। আজকে যা ঘটলো তাতেও কিন্তু আবার ভয়ঙ্কর একটা আনরেস্ট অবস্থায় চলে গেল বাংলাদেশ। তাহলে কাকে বলবো? এটা তো ইউনূস সরকারকে দোষ দেওয়া যাবে না। সে কি সেনাবাহিনীকে নামিয়েছে? মনে হয় না। এখানে তো সেনাবাহিনী সর্বশেষ, তো তারা তো কারোর কথা শোনে না। ওয়াকারুজ্জামান তো কার্যত বকলমে এই দেশে, এই বাংলাদেশের ভাগ্য বিধাতা। তিনি হাসিনাকে হটিয়ে এই ক্ষমতা দখলের জন্য এত কাণ্ড কারখানা করেছেন। তাহলে আজকে কি হলো? পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেল, সেনাবাহিনীকে গুলি চালাতে হলো। আমরা তো দেখেছি সে যুদ্ধের যে ট্যাঙ্কার নিয়ে আসতে হলো। সেই ট্যাঙ্কারে করে এনসিপির সার্জিস আলম, নাদিম, হাসনাতেরা পালিয়ে গেল, না হলে মানুষ হয়তো পিটিয়ে মেরে দিত। গোপালগঞ্জ হচ্ছে ঢাকারই একটা অংশ, ঢাকা বিভাগের মধ্যে পড়ে। ফলে এখানে এরা ভেবেছিল যে আমরা ঢাকা প্রপারে কলেজগুলোতে যেভাবে, ইউনিভার্সিটিগুলোতে যেভাবে আমরা কবজা করে রেখেছি এবং প্রশাসনকে কবজা করে রেখেছি, মব লিঞ্চিংয়ের ভয় দেখিয়ে সবাইকে ঠান্ডা করে রেখেছি, গোপালগঞ্জে গেলেও তাই হবে। কিন্তু গোপালগঞ্জে ওরা ঢুকতেই প্রবল বিক্রমে শয়ে হাজারে আওয়ামী লীগ কর্মীরা একদম তাদের উপর চড়াও হলো। এমনভাবে চড়া হলো, আর এত লোক এসেছিল যে তাদের তো সেনাবাহিনী সরিয়ে নেওয়ার পরেও এখন সেনাবাহিনী কন্ট্রোল করতে পারছিল না। তারা দূরের থেকে প্রথমে বলে যে রাবার বুলেট, এখন আসল বুলেট চালালেই বা কে ইয়ে করবে? ওদের সাথে তো আইন নেই, কে এরপরে জাজই করবে? সেনাবাহিনী যদি কালকে বলে দেয় না, আমরা যেভাবে তাক করেছিলাম কোনো গুলি কারুর গায়ে লাগেনি, আমরা বুলেট রাবার নিচের দিকে করেছিলাম, আমরা কিছুই জানি না, বললে হলো। কে খোঁজ খবর নেবে? তবে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে কিছুই চেপে রাখতে পারবে না। একটা সময় কিন্তু ধরা পড়বেই, কতজন মারা গেছে, কীভাবে মারা গেছে, কীভাবে তাদের মারা হয়েছে, কি নৃশংসতা, মানে ভাবা যায় না। আচ্ছা বলুন তো, আপনারা তো যারা বাংলাদেশে আছেন, এপার বাংলায় যারা ওপার বাংলার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন, বহু বাঙালি আছেন, তাদের কাছে কি খবর? আপনারাও প্রকাশ্যে আসুন, আপনাদের কাছে যা খবরের ডালি আছে সেগুলো নিয়ে সামনে আসুন। কি হবে বাংলাদেশের? কি হবে? হাসিনাকে ফেরত যাবেন? যেতে পারবেন? তিনি নাকি প্রধানমন্ত্রী হিসাবে তাকে ফেরত নেওয়া হবে। আওয়ামী লীগ এই আওয়াজ তুলে রাস্তায় নেমেছে। তো বহুদিন আগে কিন্তু আমি ইউটিউব না, একটা স্যাটেলাইট চ্যানেলে বসে
আলাপ করার সময় আমি বলেছিলাম যে এমন একদিন আসবে যেদিন প্রশাসন কাউকে লাগবে না। 5 কোটি আওয়ামী লীগের লোকেরা এসে বর্ডার থেকে হাসিনাকে নিয়ে চলে যাবে ঢাকায় বলেছিলাম। সেই দিকে কিন্তু এগোচ্ছে। এখনও এতটা দেরি হওয়ার কারণ হচ্ছে যে সেনাবাহিনীকে বিশ্বাস করা যাচ্ছে না। এখন হাসিনাকে নিয়ে আসলে যদি ওরা হাসিনাকে গ্রেপ্তার করে, আলটিমেটলি তার ফাঁসির আদেশ করে রেখেছে ইউনূস সরকার, তাহলে সমস্যা হয়ে যাবে। এই জন্যেই আওয়ামী লীগের লোকেরা একটু পিছিয়ে গেছে বলে আমার ধারণা। ভারতও অনেকটা পিছিয়ে গেছে এইসব কারণে। ফলে যতটা সাপোর্ট তো ভারত থেকে তারা পাবেই, কিন্তু ওখানকার সেনাবাহিনী একটা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আমরা তো সশস্ত্রভাবে যেতে পারবো না, যেহেতু ওটা একটা সার্বভৌম রাষ্ট্র। আমরা একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে, আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আর একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে সশস্ত্রভাবে হামলা করতে পারি না। এটা আপনারা জানেন, সবাই জানেন। কিন্তু এই মারাত্মক যে ঘটনাগুলো ঘটলো, এই যে ছেলেগুলো মারা গেল, আজকে তারা দেশপ্রেমী না দেশদ্রোহী, এই তকমাটায় বা কীভাবে কে লাগাবে? আওয়ামী লীগ বলবে দেশপ্রেমী, এনসিপি বলবে, ইউনূস সরকার বলবে এরা খুনি, এরা দেশদ্রোহী। এখন যাই হোক, আপনার আমার নজর রাখতে হবে এদের উপর। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করে সাহায্য করবেন। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।